This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জীবন যুদ্ধে বারবার মার খাওয়া এক অ্যান্টি হিরো সেই কবে বলেছিলেন হার কর জিতনে वाले को बाजीगर कहते हैं। 21-এর পর থেকে রাজ্যের সব নির্বাচনে উপনির্বাচনে হেরে চলা বিজেপির বিধানসভার ক্যাপ্টেনের মুখেও সেই শেষ বেলায় বাজি মারার কথা। কালীগঞ্জ নাকি হারিয়েও তাদের জিতিয়ে দিয়েছে, এমনই দাবি শুভেন্দু অধিকারী। 26-এর ফাইনালে 10 মাস আগে কালীগঞ্জ বিধানসভা নিজেদের দখলেই রাখল তৃণমূল। সবুজ ঝড়ে দ্বিতীয় হয়ে রইল বিজেপি। 21-এর বিধানসভা নির্বাচনে 31% ভোট পেয়েছিল বিজেপি। 24-এর লোকসভা ভোটে সেই হার ছিল 33%। 25-এর বিধানসভা উপনির্বাচনে সেই ভোট কমে দাঁড়িয়েছে 28%। এই ফলাফল সাদা চোখে দেখলে হার, কিন্তু গেরুয়া চোখে সেটাই জয়। কারণ শুভেন্দু অধিকারীর মতে কালীগঞ্জের উপনির্বাচনে সাফল্য পেয়েছে বিজেপির হিন্দু ভোট এক কাট্টা করার লক্ষ্য। আমরা ওদের এলাকায় প্রচারও করিনি, এজেন্টও দিইনি। আমরা 109টা হিন্দু বুথকে নিয়ে পড়েছিলাম। হিন্দুরা 70 ভাগের বেশি, কোথাও 70 কোথাও 80 ভাগ। যে 9 রাউন্ড পেয়েছি তাতে হিন্দু বুথে সব বুথে প্রায় সব বুথে ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রেখেছেন হিন্দুরা। এই আস্থা বাংলার হিন্দুরা রাখলেই হবে। আমাদের কনসার্ন ছিল যে হিন্দু ভোটটা আমরা কতটা পাচ্ছি দেখা। ইনিশিয়ালি আমরা দেখছি যে ঠিক আছে। এই যে কথাগুলো বলে বিরোধীরা, প্রত্যেকবার হচ্ছে নিজেদের মনোবল ভেঙে পড়া কর্মী সমর্থকদের সামনে গাজর ঝুলিয়ে দেয়া। এরা প্রত্যেকবারই একটা ভবিষ্যৎবাণী করে, তারপর সেটাই হারে, তখন আবার তারপরে একটা ক্যালেন্ডার খুঁজে বার করে। এরা শুধুমাত্র নিজেদের চেয়ারটুকু রাখার জন্য তাদের মনোবল ভেঙে পড়া হতাশ কর্মীদের কাছে পরের একটা ক্যালেন্ডার, পরের একটা ডেট দিয়ে রেখে দেয়। বরাবরই গেরুয়া শিবিরের পাখির চোখ হিন্দু ভোট। একাধিকবার হিন্দু ভোট এক কাট্টা করার কথা বলেছেন শুভেন্দু অধিকারী। নিজেকে হিন্দুদের বিধায়ক বলেও দাবি করেছিলেন। সবাইকে বলবো, হিন্দু যদি হন এক থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই। আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। শুভেন্দুকে জানাই জেতান, 26-এর বিজেপিকে জেতাতে লাগবে আরও এক কাট্টা হিন্দু ভোট। সেই লক্ষ্যে কালীগঞ্জ কি সত্যিই কোনো মাইলস্টোন হতে পারল? উত্তর মিলবে 10 মাস পরেই। সুশোভন ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা। রাজ্য রাজনীতিতে তো ধর্মযুদ্ধ থেমেও থামছে না। ফুরফুরার পীরজাদা কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগ দেওয়ায় উত্তাপ আরও বেড়েছে। তৃণমূলের অন্দরেই চলছে গরমাগরম কথার লড়াই। আবার মুখ খুলেছেন শওকত মোল্লা, পাল্টা তোপ নওশাদের। ফুরফুরার অন্দরেও রাজনীতির উত্তাপ তুঙ্গে উঠেছে। রাজ্য রাজনীতিতে কিছুটা চমক দিয়েই ফুরফুরার অন্দরে প্রবেশ করেছিল তৃণমূল। একসময় তৃণমূলের প্রবল সমালোচক হিসেবে পরিচিত পীরজাদা কাসেম সিদ্দিকী দলে যোগ না দিয়েই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ পেয়ে গেলেন। কাসেম তৃণমূলে আসার পর থেকেই তৃণমূলের অন্দরেই কথার লড়াই তুঙ্গে ওঠে। শাসক দলের একাধিক সংখ্যালঘু নেতা মুখ খুলতে শুরু করেন। সেই তালিকায় সবার প্রথম নাম শওকত মোল্লা। আবারও মুখ খুললেন তিনি। আমাদের অনেকগুলো মজাব আছে, কারোর মধ্যে কোনো সমস্যা নেই, একমাত্র হিজবুল্লাহ ফুরফুরা শরীফে এই করে মুসলিম সমাজটাকে তাদেরকে বিপদে পরিচালিত করার চক্রান্ত করছে। আমি এর তীব্র নিন্দা করছি। এর শওকত মুখ খুলতেই তোপ উড়ে এলো পীর পরিবারের সদস্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিক থেকে। নোটোরিয়াস ক্রিমিনাল কি বুঝবে ফুরফুরা শরীফ সম্পর্কে? যে মুসলিম সম্প্রদায়ের কথা বলছে না, যে যখন মমতা ব্যানার্জি দল সরকার এসেছিল তখন 4% চাকরি ছিল মুসলমানদের, আজকে এখানে বিলো 1% হলো। এর জবাবটা দিতে পারবে? ধর্মগুরুদের নিয়ে কথা উঠেছে, এমন অবস্থায় নজর ছিল ফুরফুরা থেকে কি বার্তা আসে। সেখানেও যে ভাগাভাগি, তহা সিদ্দিকী শওকতের পাশে, আবার ইব্রাহিম সিদ্দিকী শওকতের বিরুদ্ধে। ধর্ম করবে তারা পলিটিক্স করতে পারবে না, এটা ভুল। এখন যে পলিটিক্সটা যে জায়গায় এসেছে, আমি কোনোদিনই পলিটিক্সের জায়গায় যাব না। আমি আমার পবিত্র মাকে খিস্তি খাওয়াতে পারবো না, আমার পবিত্র বাবাকে আমি খিস্তি খাওয়াতে পারবো না। অতএব এই পরিস্থিতিতে শওকত মোল্লা যে কথাটা বলেছে 100% শিওর বলেছে। নাজে গোবরের শওকত মোল্লা হয়ে গেছে, উনি নাজে গোবরে হয়ে গেছে। কি উচিত শিক্ষাটা ওনাকে দিয়ে দিয়েছে।
সেই শিক্ষাটা দেখেন। হ্যাঁ, উনি চিন্তা আছে এই ভাঙর দেখাচ্ছেন, ও চিন্তা আছে ওনার ক্যানিংয়ে না যে দাঁড়িয়ে যায়। কে যে কার পক্ষে আর কে যে কার দিকে তোপ দাগছেন সেটা বোঝাই যেন দুষ্কর হয়ে উঠছে। অনেকের মনেই প্রশ্ন, এই গরমাগরম কথার লড়াই কি সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে পাওয়া যে খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে নদিয়ার নবদ্বীপে বৃদ্ধকে পিটিয়ে খুন করার অভিযোগ। পলাতক অভিযুক্ত। বেসরকারি নার্সিং ট্রেনিংয়ের পড়ুয়াদের বাড়ি ভাড়া দেওয়া নিয়ে বচসার সূত্রপাত, আর তার জেরেই বৃদ্ধকে বাড়ির মালিককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। নিহতর নাম নেপাল দেবনাথ। নবদ্বীপ পুরসভার 16 নম্বর ওয়ার্ডের ঘটনা। সরকারপাড়া এলাকায় বেশ কয়েক বছর ধরেই চলছে একটি বেসরকারি নার্সিং ট্রেনিং স্কুল। এই হস্টেলের বাইরেও একজনের বাড়িতে ভাড়া থাকতো কয়েকজন পড়ুয়া, কিন্তু হস্টেল কর্তৃপক্ষ চান না হস্টেলের বাইরে বাড়ি ভাড়া নিয়ে কেউ থাকুক। এই নিয়ে বচসা, আর সেখান থেকে রক্তারক্তি কাণ্ড। অভিযুক্ত নান্টু দেবনাথের খোঁজে পুলিশ। কটা 3টা না কটা নার্স ভাড়া দিয়েছে, ওনার একটা ঘর আছে। এবার বলছে যে আপনি ভাড়া তুলুন। কেন ভাড়া তুলে দেবো? আমি তো কোনো অন্যায় দেখিনি, ভাড়া তুলবো কেন? কি কোনো দোষ আছে কিছু? বলছে না, আপনি ভাড়া তুলে দেবেন, ভাড়া রাখবেন না। তারপরে প্রেক্ষিতে উনি কী বলেছে সেটা তো আমরা শুনিনি। তারপরে তো শুনলাম বিকালবেলা সন্ধ্যাবেলা মেরে দিয়েছে লাঠি দিয়ে কি রড দিয়া মাথার উপর। বা টোটো, উনি তো টোটো চালায়, টোটোর উপরে বসেছিল, এখানে বাড়ি মেরেছে, হসপিটালে নিয়ে এসছে, মারা গেছে। ও নান্টু দেবনাথ, ঠিক আছে, ও দুপুরবেলা মদ টাদ খেয়ে এসে হুমকি দিয়ে গেছে। বাবা তো গাড়ি নিয়ে টোটো চালায়, টোটো চালাতে গেছে, তার কিছুক্ষণ পরে ওই পাড়ায় বসেছিল, ঠিক আছে, একটা চটা না কি দিয়ে মেরে করে দিয়েছে। আমাকেও দেখুন মেরে হাত পা ফুলিয়ে দিয়েছে, মুখে মেরে। আবার আমার একটা কানের মেশিন ছিল, সেই মেশিনটাও ফেলে দিয়েছে।